ফুল ফান্ডেড স্কলারশিপ বা স্কলারশিপ পাইতে হলে সবচেয়ে বড় একটা ধাপ পার করতে হয়, সেটা হলো গিয়া ইন্টারভিউ প্রসেস। যদি ইন্টারভিউ ভালো না হয় তার মানে আপনার হওয়ার চান্স একদমই নাই। আর আমাদের দেশের মোস্ট অফ দ্য ছেলেপেলে যারা অনেক ভালো সিজিপিএ, অনেক ভালো পাবলিকেশন, অনেক ভালো আইএলটিএস স্কোর এটা সেটা থাকে, বাট তাও চান্স পায় না। কারণ তারা ইন্টারভিউতে যা কথা বলতে পারে না বা এরকম প্রবলেম ফেস করে ইন্টারভিউ কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার সময়। তো মেইনলি আজকে কথা বলবো আমার যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স গুলো ছিল বা ইন্টারভিউগুলো তারা কিরকম কোশ্চেন আস্ক করে, বা ওভারঅল একটা সিনারিও আপনাদের বলা ট্রাই করব। শুরুতে আমার পরিচয়টা দেই। আমি একজন ইরাসমাস মন্ডল স্কলার, পড়াশোনা করতেছি একটি ইরাসমাস মন্ডল ফুললি ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রামে, এবং এর পাশাপাশি আমি একজন রিসার্চার ট্রেনি হিসাবে ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইকোলজিতে কাজ করতেছি জার্মানিতে। তো যদি শুরুতে আমি ইন্টারভিউ নিয়ে কথা বলি, সেটা হলো গিয়ে যে আমি অলরেডি জাপান ইন্টারভিউ দিছি ম্যাক্স স্কলারশিপের হয়ে, এবং জাপান অনেকগুলো প্রফেসরের ল্যাবে জয়েন করার জন্য ইন্টারভিউ দিছি। এর পাশাপাশি ইরাসমাসে 2টা প্রোগ্রাম ইন্টারভিউ দিছি আমি। একটাতে খুব বাজে ইন্টারভিউ গেছে আমার, আরেকটাতে খুব ভালো ইন্টারভিউ হয়েছে আমার। তো আমি এখন এটাতে আসি যেটা আমার হয়েছে। তো মেনলি ইন্টারভিউতে সবচেয়ে বড় প্রবলেম হলো, একটা ইন্টারভিউর মধ্যে নর্মালি যে বড় বড় স্কলারশিপগুলো থাকে 2 থেকে 3টা বা 4টা প্রফেসর একসাথে ইন্টারভিউ নেয়। মানে আপনি একজন ক্যান্ডিডেট, আপনার সামনে অনলাইনে বা আপনার সামনে যারা থাকে তারা একসাথে 3-4 জন প্রফেসর আপনাকে কোশ্চেন আস্ক করে। নরমাল এখান থেকে একজন একটা কোশ্চেন আস্ক করে, এখান থেকে বসে আরেকজন, এখান থেকে আরেকজন। তো আপনি কার কার থেকে মানে কাকে থেকে কাকে অ্যান্সার করবেন? পুরো একটা মানে কনফিউশনে পড়ে যেতে হয় মাঝে, মাঝে। তো এই যে এত হার্ড একটা মোমেন্ট থাকে, তো এগুলো সিচুয়েশন কন্ট্রোল করতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলব। শুরুতে আগে বলি ইন্টারভিউ কেন নেয়? আপনি নরমালি এপ্লাই করে ধরেন যে 5,000 ছেলেপেলে এপ্লাই করছে। তার মধ্যে 500 ছেলেপেলেকে বেস্ট র্যাঙ্কিং এ রাইখা তারা একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে। কারণ কি? যে আপনি যে প্রোগ্রামটা এপ্লাই করছেন, আপনি তার সাথে অ্যাডাপ্ট করতে পারবেন কিনা? আপনি তার সাথে যান নাকি? এবং আপনার যে স্কিল সেট গুলো দেখাইছেন, সেগুলোর সাথে আপনার যে পার্সোনাল কথা বলার এক্সপ্রেশন বা স্কিল সেট যেগুলো আছে আপনি যেভাবে তুলে ধরবেন ইন্টারভিউতে, সেটা মিলে নাকি? মেইনলি আপনাকে জাজ করার জন্য, আর কিচ্ছু না। এখন আমাদের ইন্টারভিউতে মোস্ট অফ দ্যা ক্যান্ডিডেট ঝরে পড়ে, তারা কথা বলতে পারে না। নরমাল অনেক ছোট, ছোট কোয়েশ্চেন করে, তারা হেজিটেট ফিল করে, তারা অনেক অ্যান্সার ভুইলা যায়। তো সচরাচর আমি বুঝি যে মানে একজন ক্যান্ডিডেট হিসাবে কিরকম লাগে। যখন ৪-৫ টা প্রফেসর বা ২-৩ টা প্রফেসর আপনাকে অনেক কোয়েশ্চেন আস্ক করে, আপনি কোনটা থেকে কোনটা অ্যান্সার করবেন। এবং এর পাশাপাশি অনেক মানে আমরা টেনশনে থাকি যে কি থেকে কি বলবো, ইন্টারভিউ দিতেছি এটা সেটা। ইন্টারভিউ তখনই ভালো দিতে পারবেন যখন আপনি অনেকগুলো ইন্টারভিউ ফেস করছেন বা আপনার কনফিডেন্স অনেক হাই। তো আমার ক্ষেত্রে আমার কনফিডেন্স সচরাচর অনেক হাই থাকে। তো পারি বা না পারি, আমি মানে যেটা পারবো সেটা বলব যে পারি। যেটা পারি না সেটা বলব আমি পারি না, আমার নলেজ নাই। কিন্তু আমাদের ছেলেপেলে কি করে যে তারা হেজিটেট ফিল করে। যারা যেটা পারি না সেটাকেও বলে পারি, যেটা পারি সেটাকেও বলে পারি। তো মানে তাদের স্কিল সেট গুলো তুলে ধরতে পারে না। তারা নিজেকে খুলে কথা বলতে পারে না। তারা মানে অনেক টেনশন ফিল করে, ঘাম বাইরে যায়। মানে এই জিনিসগুলো নরমাল। তো এগুলো হওয়া যাবে না। ইন্টারভিউতে খুব কমন একটা কোয়েশ্চেন হলো গিয়া যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ, এবং আপনি পার্টিকুলারলি এই প্রোগ্রামে কেন এপ্লাই করছেন? আপনি ফিউচারে কি করবেন? এই প্রোগ্রামে আপনাকে নিলে লাভ কি হইব? আপনি কি, কি কন্ট্রিবিউট করতে পারবেন? এবং এর পাশাপাশি তারা শেষের দিকে নরমালি একটা ইন্টারভিউ তো হয় ১৫ থেকে ২০ মিনিট, ৩০ মিনিট, ৪০ মিনিটও হয়। আমি এরকম দিন গেছে, আমি একটা মানে প্রফেসরের সাথে প্রায় ১ ঘন্টার বেশি কথা বলছি। পুরো ডিসকাশন বেস ইন্টারভিউ ছিল যে আমি তার ল্যাব কেন চুজ করছি? তার ল্যাবে আমি কি করব? কি করতে চাই? অ্যান্ড একটা জিনিস সবচেয়ে মাস্ট, সেটা হলো আপনি যদি কোনো ইন্টারভিউতে বসেন, তার আগে অবশ্যই যদি আপনি প্রফেসরের সাথে বসেন, প্রফেসরের ল্যাব সম্পর্কে, ইউনিভার্সিটি সম্পর্কে, প্রফেসরের কাজের সম্পর্কে, রিসার্চ পেপার সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে আপনার, মাস্ট। যদি আপনি কোনো প্রোগ্রামে এপ্লাই করেন, ইরাসমাস মন্ডল স্কলারশিপ বা কোনো একটা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন হয়, অবশ্যই সে অ্যাপ্লিকেশনে মানে সে অ্যাপ্লিকেশনে কি, কি জিনিসপাতি আছে, কোর্স কনটেন্ট কি আছে, তারা কি সব স্কিল সেট চায়, মোটামুটি একটা এনালাইসিস আগে থেকে করে রাখবেন। নিজে থেকে কিছু কোয়েশ্চেন মেক করার ট্রাই করবেন। কারণ কি? কারণ আপনি যখন কোয়েশ্চেনগুলা অ্যান্সার করবেন, অবশ্যই আপনি যদি ধারণা না রাখেন সেই প্রোগ্রামগুলো সম্পর্কে বা প্রফেসরের রিসার্চ সম্পর্কে, তো আপনি কথা বলতে পারবেন না। তো আপনার মাস্ট মানে প্রফেসরের যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে তার ব্যাপারে আইডিয়া রাখতে হবে বা প্রোগ্রামের সম্পর্কে আইডিয়া রাখতে হবে। নরমালি প্রফেসরের সাথে কথা বলা বা ইন্টারভিউ দিলে তারা মেইনলি কয়েকটা জিনিস মাস্ট আস্ক করবেই যে, আমার তুমি কোনো রিসার্চ পেপার পড়ছো নাকি? বা পড়লে তুমি কিছু বুঝছো নাকি? একটু বলো। বা তোমার যে কাজগুলো আছে, তুমি এই সিভিতে অনেকগুলো কাজ দেখাইছো, তুমি এই কাজ করছো, সেই কাজ করছো। সেই কাজগুলোর ব্যাপারে একটু সুন্দর মতো করে বলো। বা তুমি কি মেথড ইউজ করছো? বা এই মেথডটা কেন তুমি ইউজ করছো? অন্য কোনো মেথড কেন ইউজ করো নাই? এই যে কোয়েশ্চেনগুলা, এই কোয়েশ্চেনগুলো মাস্ট করবেই। তো সেগুলো আপনার আগে থেকে রেডি রাখতে হবে। আর নরমালি সেন্টার অ্যাপ্লিকেশন গুলা যখন ২-৩ টা প্রফেসর একসাথে বসে, তারাও কিছু, কিছু জিনিস আস্ক করবে। সেটা হলো গিয়া যে, তুমি আমাদের প্রোগ্রামে কেন এপ্লাই করছো? তখন আপনাকে মাস্ট বলতে হবে যে আপনার স্কিল এরকম, আপনি এরকমভাবে কন্ট্রিবিউট করতে পারবেন এবং এই কারণে আপনি প্রোগ্রামটা চুজ করছেন। তো এই জিনিসগুলো খুব বেসিক জিনিসপাতি। এখন এই যে ২০-২৫ মিনিট কথাবার্তা হইবে, তার শেষে আপনাকে একটা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন তারা করবেই এনালাইসিস এর জন্য।
নরমালি আপনাকে কিছু সিচুয়েশন দিবে। ধরো আমার ল্যাবে একটা মাস্টার স্টুডেন্ট আনবো বা একটা পোস্টডক বা একটা পিএইচডি স্টুডেন্ট আনবো। তুমি কাকে প্রিফার করবা? এই যে একটা কিছু ট্রিকি কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলোর জন্য আপনাকে আগে থেকে ভাইবা থাকতে হবে বা আপনার মাইন্ড ওরকম হইতে হবে যে আপনি কি চান। অবশ্যই yes, তারা টাইম দিবে ওকে তুমি 1 মিনিট ভাবো বা তুমি 30 সেকেন্ড ভাবো কি করবা। তো আপনি নিজের মতো করে একটা অ্যান্সার দিবেন। আপনার যেটা ভালো মনে হয় সেটাই। আর একটা কথা মাস্ট বলবো যে ইন্টারভিউতে কখনো নিজেকে ওভার এক্সপোজ করবেন না। কখনো উল্টাপাল্টা কথা বলতে যাবেন না। আপনি যেরকম আপনার অনেস্টি, আপনার পোলাইটনেস, আপনি যেরকম আপনি নিজেকে সেভাবে রিফ্লেক্ট করবেন। দ্যাটস ইট। নিজেকে কোনো ওভার হাই বা ওভার এক্সপোজ করতে যাবেন না। তাইলে তারা বুঝে। কারণ তারা এত বছর ধরে ইন্টারভিউ নিতে, নিতে তারা মানে তারা অভ্যস্ত। তারা জানে যে একটা ছেলের সিভির সাথে তার কথাবার্তা ম্যাচ করতেছে কি করতেছে না, তার চেহারা দেখলে চোখ দেখলেই বোঝা যায় যে আপনার চোখের সাথে কথা বলার এক্সপ্রেশনটা কিরকম। মানে আমাদের দেশের মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট একটু মানে আমার কাছে মনে হয় পাকনা টাইপের। তারা অনেক কিছু বেশি বলে ফেলে। কিন্তু আপনি যদি বেশি বলেন তখনই ঝামেলা। আপনি যা জানেন তাই বলবেন। সেখান থেকে আপনাকে কোয়েশ্চেন করা হইবে এবং আপনি পারেন না এরকম কিছু কোনো কোয়েশ্চেন তারা আস্ক করবে না। আপনার সিভিতে যা দিছেন, আপনি যে কাজ করছেন এবং তাদের যে ফিল্ড আছে তার মধ্যে আপনাকে কোয়েশ্চেন করা হইবে। এরকম না যে আপনি পড়াশোনা করছেন বায়োলজি নিয়ে আপনাকে ফিজিক্স নিয়ে কোয়েশ্চেন করব। নিশ্চয়ই এরকম না। ইন্টারভিউটা খুব নরমাল একটা জিনিস, খুব প্রফেশনাল একটা জিনিস। এটাকে কোনো মানে অনেক বড় কিছু ভাবে দেখার দরকার নাই। এবং এই কারণেই মোস্ট অফ দ্যা ক্যান্ডিডেট যারা 4 আউট অফ 4 পায়, কিন্তু ইন্টারভিউতে যায় তাদের হাত পা কাঁপাকাঁপি লেগে যায় এবং তারা পারা জিনিসও অ্যান্সার করতে পারে না। যদি কনফিডেন্স না হন, প্রেজেন্টেশন স্কিল না থাকে, কমিউনিকেশন স্কিল না থাকে, আপনি কোনো প্রোগ্রামে যেতে পারবেন না। আপনার স্কলারশিপ পাওয়া আপনার জন্য হয়ে যাবে মানে কি বলবো অনেক হার্ড হয়ে যাবে স্কলারশিপ পাওয়া। তো শুরুতে আগে নিজের ওভাবে মেক করেন, কনফিডেন্স বিল্ড করেন, প্রেজেন্টেশন স্কিলটা বাড়ান। যাতে কথা বলতে পারেন, মানুষের সাথে নিজেকে উপস্থাপন করতে পারেন। সেটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হইবে। আর ইন্টারভিউ শেষে মাস্ট তারা কোয়েশ্চেন করে যে তোমার কোনো কোয়েশ্চেন আছে নাকি আমাদের জন্য বা আমার প্রোগ্রামের উপর। তুমি চাইলে কিছু কোয়েশ্চেন আস্ক করতে পারো। এই জিনিসটাতে অনেকগুলো ক্যান্ডিডেট মাস্ট মিস করে যে না আমার কোনো কোশ্চেন নাই বা আমার বর্তমানে কোনো কোশ্চেন নাই বা আমি পরে করব বা ওকে কিছু নাই বইলা ওকে বাই বাই বলা শেষ করে দেয়। আপনি তখনই মানে মোটামুটি বলা যায় যে আপনাকে তারা পছন্দ করবে না। কারণ কি তারা এরকম একটা ক্যান্ডিডেট পছন্দ করে যাদের ভিতরে হাঙ্গার আছে মানে লার্নিং এর বা কোশ্চেন বা কিউরিওসিটি আছে। নরমালি আপনি তার প্রোগ্রাম সম্পর্কে মাস্ট কোশ্চেন করলে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আমি বলতেছি না যে হবে না তা না, বাট এটা একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে আপনার ব্যাপারে। কারণ কি আপনি যখন একটা কোশ্চেন করবেন যে আপনার প্রোগ্রামে এই জিনিসগুলো আছে নাকি বা আমি এই ব্যাপারে আরেকটু বেশি জানতে চাই বা আপনার প্রোগ্রামে এই জিনিসগুলো কিরকম বা আপনার প্রোগ্রাম ফ্যাসিলিটি কিরকম বা আদার্স কোনো কিছু থাকে না যে আপনার ফিল্ড বা সেই প্রোগ্রামের সাথে ম্যাচ করে আপনি জানতে ইচ্ছুক। তো এই জিনিসগুলো মাস্ট আস্ক করবেন। ভালো হয় যদি মিনিমাম ২টা থেকে ৩টা কোয়েশ্চেন করেন। সর্বোচ্চ মানে মানে বেশি করলে তো প্রবলেম নাই। বাট ইয়েস, কোয়েশ্চেন না করলে প্রবলেম আছে। বাট মোটামুটি ২ থেকে ৩টা কোয়েশ্চেন আপনি আগে থেকে রেডিমেড করে রাখবেন যে না আমি এই কোয়েশ্চেনগুলো আমি আস্ক করব। আমার জানার ইচ্ছা আছে এই কোয়েশ্চেনগুলোর ব্যাপারে। প্রোগ্রাম সম্পর্কে বা তাদের সম্পর্কে। দ্যাটস ইট। এই যে কিছু জিনিসপাতিগুলো, এইগুলো যদি ইন্টারভিউতে ভালো মতো না করতে পারেন তো প্রবলেম আছে। আমার ২ টা ইরাসমাস ফান্ড স্কলারশিপের ইন্টারভিউ আমি দিছি। আমার এই প্রোগ্রামে এটা দিছি, এই প্রোগ্রামে যেটা দিছি সেটা খুব ভালো হইছে। বাট আরেকটা প্রোগ্রাম ছিল কেম ইনফরমেটিক্স। সেটাতে আমার খুব ইন্টারভিউ খুব বাজে হইছে। মানে ৩ জন প্রফেসর ছিল। তারা আমাকে অনেক কোয়েশ্চেন করছে। লিটারেলি আমি অর্ধেকের বেশি কোয়েশ্চেন বুঝি নাই। কারণ তারা অনেক ডিপ কোয়েশ্চেন করছে এবং সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার পক্ষে পসিবল ছিল না। এবং আমি ডাইরেক্টই বলছি যে আমি এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার জানি না। এবং আমার পক্ষে অ্যাজ এ ব্যাচেলর স্টুডেন্ট হিসাবে আমি এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়া পসিবল না। তো ইন্টারভিউ মোটামুটি খুব মানে যতটুকু ভালো সম্ভব গেছে। বাট আমি কোয়েশ্চেন বেশিরভাগই কোয়েশ্চেন অ্যান্সার করতে পারিনি। কারণ কেম ইনফরমেটিক্স এর যে ব্যাপারটা ছিল আমাদের ফিল্ডে সেটা খুব ডিপ ছিল তাদের কোয়েশ্চেনগুলো এবং আমার নিজেকে আরো বেশি প্রিপেয়ার করা দরকার ছিল বা আরো নলেজ দরকার ছিল তাদের প্রোগ্রামে সিলেক্টেড হওয়ার জন্য। তো দিন শেষে আমি তাদের কোয়েশ্চেন করছিলাম একটা যে ওকে প্রফেসর দেন আমাকে বলেন যে আমার কি কি জিনিস ইমপ্রুভ করা দরকার। তো প্রফেসর আমাকে বলছে দেখো তুমি মানে মাত্র একটা ক্যান্ডিডেট, তুমি জাস্ট অ্যাপ্লাই শুরু করছো, তুমি আরো বেশি শিখো, তোমার নলেজ আরো বেশি বাড়াইতে হইব। তুমি যতটুকু জানো তা দিয়া মানে যে স্কলারশিপটা আছে সেটা ফুল ফান্ডেড এর মতো তুমি পাওয়ার যোগ্যতা রাখো না। উনি ডাইরেক্টই বলছে যে তোমার নলেজ আর একটু বাড়াও, নিজেকে আপগ্রেড করো, ৬ মাস ১ বছর পর আবার ট্রাই করো। তো এই যে ব্যাপারগুলা মানে এই যে শেষের দিকে আমি একটা কোশ্চেন করছি তাকে যে আমি কি কি জিনিস বাড়ানো দরকার, আপনি একটু ফিডব্যাক দেন। এই যে একটা ফিডব্যাক পাইলাম এটা কিন্তু অনেক বড় একটা ফিডব্যাক ছিল আমার জন্য। আমি নিজেকে আরো বেশি প্রিপেয়ার করছি পরের ইন্টারভিউর জন্য যে না আমার কি সব আইডিয়া রাখা উচিত, আমি কি কি জিনিসগুলো ভুল করছি, কি কি জিনিসগুলো আমার রাইট করা উচিত, পারি না তো কি হয়েছে, অ্যান্সারটা কিভাবে দেওয়া উচিত। এই যে জিনিসগুলো বিল্ড করতে হয়, এই জিনিসগুলো যদি বিল্ড করতে না পারে তাহলে ইন্টারভিউতে অনেক বড় একটা ধাক্কা বা মানে লস হবে আপনার জন্য। ইন্টারভিউতে মাস্ট বি কনফিডেন্ট থাকেন। ভুল হলে প্রবলেম নাই।
এবং ইন্টারভিউ যত দিবেন তত শিখবেন। এরকম না যে ১ম ইন্টারভিউতে বসে আপনি সব পেরে যাবেন। এরকমটা কেউ আশা করে না। এবং তারাও আশা করে না যে আপনি সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবেন। বাট তারা আশা করে যে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করতে পারতেছেন, আপনার কথা বলার স্টাইল কিরকম, আপনার কিউরিওসিটি কিরকম, আপনি এজ এ ক্যান্ডিডেট হিসাবে কিরকম। আপনার মানে চোখের মুখের এক্সপ্রেশন দেখলেই তারা বুঝে। কারণ এত বছর ধরে রিক্রুটমেন্ট করে তারা অবশ্যই অনেক কিছু বুঝে থেকেই করে। ঠিক না? তো আমি জাস্ট বলব যে নিজেকে ওভাবে প্রিপেয়ার করতে অ্যান্ড বেশি ওভার এক্সপোজ না করতে। আর মানে নরমালি বেশি টেনশন না করে জাস্ট নরমালি এজ এ প্রফেশনাল ক্যান্ডিডেট হিসাবে ইন্টারভিউর জন্য বসা। তো আজকের জন্য এতটুকুই। অন্য কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানায়েন। আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব।